ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে 48 ঘণ্টার প্রতিবাদ কর্মসূচি চলছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা নদীর পার, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। দুপুরে লালমনিরহাটের কাউনিয়া ব্রিজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চায়, ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে। প্রতিনিধি মাহমুদুল হাসান ও মাহফুজ সাজুর তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি শুরু করেছে বিএনপি ও তার মিত্ররা। এর আওতায় দিনরাত টানা 48 ঘণ্টা নদী তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি চলবে। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদী পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগো বাহে তিস্তা বাঁচাই। বন্ধুগণ, এটা শুধু স্লোগান নয়, এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ, বাঁচার জন্য যে আহাজারি, তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে 230 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। যখন পানির দরকার তখন পানি না দেয়, আবার সৃষ্টি যখন হয় তখন পানি ছাড়ি দেয়, আবার কিছু ডুবি দেয়, তখন মানুষ, এখানকার মানুষ দুর্ভিক্ষে পড়ে যায়, নানান দেশে চলে যায়। এই বন্যার সময় যেটা দুর্ঘটনা হয়, এটা করার মতন নয়। সব পেশাজীবী মানুষ আজকে তিস্তার চরে সমবেত হয়েছে। আমরা আশাবাদী যে সরকার দাবি আমাদের মেনে নেবে, অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে। তিস্তা ভাঙ্গনের মাঝে আছে, বহু সরকার আসছে, বহু সরকার চলে গেছে, কিন্তু কেউ এই তিস্তা নদী রক্ষা করতে পারে নাই। পানির যে ন্যায্য হিস্যা, সেটা পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন আসলে অপেক্ষা করে আছি। তিস্তা পারের মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে নদীটির করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান পানির ন্যায্য হিস্যা সহ তিস্তার বাঁধ ও খনন। মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা এখানে দাবি নিয়ে আসছি। আবাদ সুবাদ করতে পারে না, এই কারণে আমরা তিস্তার দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের যখন পানির দরকার হয় না তখন তারা পানি ছেড়ে দেয়, আর যখন আমাদের পানির প্রয়োজন তারা তখন পানি বন্ধ করে দেয়। আমার একটাই দাবি যে অঞ্চলের মানুষ তিস্তার যে দীর্ঘদিন ধরে দাবি জানায় আসছে, তিস্তা মহাপরিকল্পনা এটি দ্রুত বাস্তবায়ন করা হোক, এই আমার প্রত্যাশা। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনগণের সরকার ছাড়া সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করতে গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এইসব কথা বলেন। 31 দফার মূল কথা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের, একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রমজান উপলক্ষে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মার্চ এবং এপ্রিলে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে কথা জানান তিনি। আর সচিবালয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, আসন্ন রমজানে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু, মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রয় করা হবে। রাকিব হাসানের রিপোর্ট। আসন্ন রমজান মাসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম জানাতেই সচিবালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমরা অন্তত রমজানের মাসটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ, এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু দিতে চাচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, রমজানে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু এবং মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রয় করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে যে 1 রমজান থেকে 28 রমজান পর্যন্ত ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা আর গরুর মাংস প্রতি কেজি 650 টাকা। ইলিশ সংরক্ষণে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার, তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আসন্ন রমজান উপলক্ষে 15 টাকা কেজি দরে 50 লাখ পরিবারের মাঝে চাল বিতরণ করবে খাদ্য মন্ত্রণালয়। এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতায় আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। তো এই জিনিসগুলো না আলাপ করি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে নয়। দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। অনেক সময় আছে যে রিপোর্টটা হওয়ার পরে আমাদের একটা ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশনের সময়টা অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে অনেক খবরই সত্যতা পাওয়া যায়, আবার কিছু কিছু খবরে কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিই। গেল 50 দিনে 172টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। 88টি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করেছে। গার্মেন্টস কারখানাগুলো পুনরায় চালু করতে ভূমিকা রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত 74টি সমস্যার সমাধান করেছে। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনা সদরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। তিনি জানান, বিশ্ব ইজতেমায় প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করেছিল। খাল পুনরুদ্ধারেও সেনাবাহিনী কাজ করেছে। মাদকদ্রব্য চোরাচালান 335 জন গ্রেপ্তার করেছে। দূতাবাসের নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। 62টি জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। গত 17 জানুয়ারি 2025 তারিখ রাজধানীর হাজারীবাগে অবস্থিত ফোনিক্স লেদার কমপ্লেক্সে সংঘটিত অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিশ্ব ইজতেমার তুরাগ নদীতে 5টি পন্টন ব্রিজ তৈরি এবং বোম ডিসপোজাল দলসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েন এবং পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল। এছাড়াও রাজধানীর সংস্কার কর্মকাণ্ড যেমন অ্যান্টি পলিথিন অপারেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত খাল পুনরুদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।
এখন থেকে পূর্বের ন্যায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে একজন নাগরিকের সকল তথ্য দিবে না নির্বাচন কমিশন। যতটুকু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান চাইবে তা সঠিক কিনা সেটি জানাবে ইসি। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। অনুমতি ছাড়া যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবে এমন একটি কমিটিও ইসি গঠন করবে বলে জানান তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। সাম্প্রতিক সময়ে এসব প্রতিষ্ঠানের কোনোটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তা নিয়ে তদন্ত চলছে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গেল সপ্তাহে তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সোমবার মতবিনিময় সভার সুপারিশ ও ইসির পদক্ষেপ জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। বলেন, সেবা প্রদানের ধরনে পরিবর্তন আনবে ইসি। এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। এখন থেকে ভেন্ডর প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের নিরাপত্তা যাচাই করা হবে বলেও জানান তিনি। যে বা যারা পরিচালনা করবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরও সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, এবং যারা এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। তো এইটা নেওয়ার কারণে যেটা হবে যে যেহেতু তাদের তথ্য উপাত্ত মানে পরিষ্কারভাবে আমাদের কাছে থাকবে এবং তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়া হবে, সেই জন্যে তারা একটু সতর্ক থাকবে, এটা আমরা চিন্তা করছি আর কি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে গৃহীত ক্র্যাশ প্রোগ্রামে পেন্ডিং আবেদনের 50% আবেদন নিষ্পত্তি হয়েছে বলেও জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোরে সোরে চলছে আলোচনা পর্যালোচনা। রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে কোনো লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। তরুণ প্রজন্ম সহ নগরবাসীর প্রত্যাশা ভোট হোক সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিময়। হাসান বিশেষের ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদুপুর বিশেষ রিপোর্টে। গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। KMM নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয় পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। আর এর পর থেকে শুরু হয় নির্বাচনী প্রস্তুতি। তার অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী কর্মযজ্ঞ। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। এর এই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন আগে চাই জাতীয় সংসদ নির্বাচন, আবার কারো মত স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। জাতীয় ঐক্য সুসংহত রাখতে এবং আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলের সাথে এবং নির্বাচন কমিশন সহ সংস্কার কমিশনদের সুপারিশ নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এমন প্রেক্ষাপটে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। আর তাই কেমন নির্বাচন প্রত্যাশা করছেন তরুণ প্রজন্ম সহ নগরবাসী? এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সংস্কারটা, যেটা হচ্ছে আগামী যত বছর ধরে আমাদের যে জিনিসটা অনেক কিছু কন্ট্রোলের বাইরে ছিল, সেই কন্ট্রোলগুলো আগে আনতে হবে, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, সেভাবে যেন আমরা সুষ্ঠু এবং সঠিকভাবে ভোট দিতে পারি, সে অধিকার চাই। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচন এমন একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারটা পাই। তরুণ প্রজন্ম থেকে বলতে চাই যে নির্বাচনটা অতি দ্রুত হয় ভালো, আমাদের দেশের জন্য মঙ্গলজনক। প্রশাসনের মাধ্যমে যে একটা ইলেকশন হয় সেটা সাধারণ মানুষ অবশ্যই চায় না,
তারা চায় একটা যেন ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশে একটা নতুন সরকার গঠিত হোক। আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন 14, 18 এবং 24-এর মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না তরুণ প্রজন্ম। তারা বলছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন, এই তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নিহত ও আহতরা এককালীন ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা পাবেন। আহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি করার দায়িত্বে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ফারুকী আজম জানান, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবেন। ভুয়া মুক্তিযোদ্ধা যেটা বলে, অনেক মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধা হয়ে আসছে, এদের ব্যাপারে জেলায় খুবই সোচ্চার মুক্তিযোদ্ধারা, এবং এদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের মধ্য থেকে এটা আমাদেরকে জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। শিগগিরই আত্মপ্রকাশ ঘটবে সংগঠনটির। জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন। তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জুলাই বিপ্লবকে নিয়ে মিথ্যাচার করছে। আন্দোলনের সময়ের ডকুমেন্টগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য চপেটাঘাত। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 11তম প্রতিষ্ঠা বার্ষিকী নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এইসব কথা বলে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবাইর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হায়দার আলী। এইটা বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা রাখে। আমার মনে হয় এই ডকুমেন্টারি গুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। এই ডকুমেন্টারি গুলো তার প্রমাণ। অদ্ভুত একটা অভূতপূর্ব একটা আন্দোলন। ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি কোনো দলের লোক নয় বলে মন্তব্য করে ডিএনসিসিকে দলীয় প্রভাব মুক্ত রাখার চেষ্টা করা হবে বলেও জানান ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক হোক বা অন্য যে কারো হোক, রাজপথের প্রধান সড়কগুলোতে কোনো ধরনের পোস্টার লাগানো যাবে না বলেও জানান মোহাম্মদ এজাজ। আমি অমুক দলের কিংবা অমুক ভাই অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছেন, এই ধরনের কোনো তদবির নিয়ে আপনারা স্ক্রিন করেও আর আমার পর্যন্ত আসতে যেন না আসে। আমব্রেলার আইডেন্টিটি নিয়ে আমার টেবিল পর্যন্ত দয়া করে কেউ আসবেন না, কারণ আমি এটা চাই না, সেটা যেই হোক। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরের গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মিরপুরের আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত হাজির করা হয় তাদের। এ সময় তাদের 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।